আসসালামু আলাইকুম। ভয়ের আড়ালে ভালোবাসা গল্পের ১৩ নাম্বার পার্ট। অনু আর অহিদ দুজনেই ওয়াশরুমের ভেতর পড়ে গেল। অনুর উপরে অহিদ হুমড়ি খেয়ে পড়ল। অহিদের পেশবহুল সুঠাম দেহের নিচে চাপা পড়ার ফলে খুব বেকায়দায় ব্যথা পেল অনু। ব্যথায় চোখ মুখ খিচে চিৎকার করে উঠল, লোহার বস্তা চাপা পড়ে মরে গেলাম রে মা, কেউ এই বস্তা সরাই দে, বাঁচাও আমায়, কোমর ভেঙে গেছে অহিদ বিরক্ত হয়ে দ্রুত উঠে দাঁড়িয়ে রাগে রিডি করতে করতে বলে ওঠে, সমস্যা কি তোমার? তুমি কি শপথ নিয়েছো শান্তিতে থাকতে দিবে না আমায়? ধৈর্যের বাঁধ ভাঙিস না বউ, একদম চড়িয়ে গাল লাল করে দেব। অনু মেঝেতে চিটপটাং হয়ে শুয়ে ব্যথায় আর্তনাদ করতে থাকে। উঠে দাঁড়ানোর শক্তিটুকুও শরীরে নেই। অহিদের চ্যাটাং চ্যাটাং কথা অনুর কানে বাজলো। রাগ হলেও কোনো উত্তর দেয় না, কারণ উত্তর দিলেই বিপদ, রেজাল্ট আর জানা হবে না। অনুর কাদো কাদো মুখ দেখে অহিদ বিরক্ত হয়ে হাত বাড়িয়ে বলল, উঠো আর এই নাটক বন্ধ করো, জাস্ট আমি আর নিতে পারছি না। অনু তার দিকে তাকিয়ে হাতটা ধরে উঠে দাঁড়ালো। অহিদ কিছু না বলেই রাগে গজগজ করতে করতে বাইরে চলে গেল। অনু অহিদের পেছন পেছন খুঁড়িয়ে হেঁটে রুমে ঢুকে পড়ল। অনুকে তার সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে রাগের যেন বাঁধ ভেঙে যায় অহিদের। শরীর ফুটন্ত পানির মতো টকবক করে ফুলতে থাকে। রাগে তীর তীর করে ফুলে ওঠে শরীরের সমস্ত উপশিরা। আর সহ্য করতে না পেরে অহিদ ঝড়ের গতিতে অনুকে দেওয়ালের সাথে চেপে ধরলো। এমনিতে নতুন একটা প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত ছিল সে, ফলে মাথাটা প্রচন্ড ব্যথা করছে। শাওয়ার নিলে একটু শান্তি পেত, কিন্তু বেয়াদ্দপ বউটার জ্বালায় সেটাও পারছে না। অনুর দুহাত মুষ্টিবদ্ধ করে দেওয়ালের সাথে চেপে ধরলো। অনু ব্যথায় আহ শব্দ করে উঠল। মুহূর্তে অহিদের মেজাজ আরো বিগড়ে গেল। রাগে দাঁত চিবিয়ে চিবিয়ে বলে উঠল, এখন কি করব তোকে বল? হাত দুটো পিষে ফেলি? আমায় জ্বালানোর লাইসেন্স তোকে কে দিল? অহিদ অনুর চুলের মুঠি ধরে বলে ওঠে, নাটক করিস আমার সাথে, দেমাগ দেখাস আমায়? প্রথমে ভালোভাবে বললাম কি হয়েছে বল, বললি না, দেমাগ দেখিয়ে কথা শোনালি। এখন আমার বালের পেছনে ঘুরঘুর করছিস কেন? এত নাটক তোরা কিভাবে করিস? ছ্যা! অনু ভয়ে কেঁপে উঠল। ব্যথায় চোখের কোণে অশ্রু জমে গেল। নিজেকে ছাড়ানোর চেষ্টাও করছে না সে, চুপচাপ এভাবেই দাঁড়িয়ে রইল। অহিদ কোনো উত্তর না পেয়ে অনুকে ছেড়ে দিল। গলায় ঠান্ডা স্বর এনে পুনরায় বলে উঠল, চুপচাপ ওখানে 2 মিনিট বসে থাকো, আর আমি যা বলবো তার উত্তর দেবে। বাড়তি কথা বললে কানের নিচে দেব একটা। অহিদের কথায় সায় দিয়ে অনু আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। বুকে অভিমান জমিয়ে হতাশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। অহিদের দিকে ফিরেও তাকালো না। লাগবে না অনুর রেজাল্ট জানা, জাহান্নামে যাক রেজাল্ট। কি হবে এসব রেজাল্ট জেনে? তাকে কি আর পড়াবে এই অহিদ? তাকে তো বাড়ি থেকেই বের হতে দেয় না। কান্না এলেও কাঁদে না অনু, চুপচাপ অন্য পাশে মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করে। বিরক্ত হয়ে অহিদ অনুকে টেনে কোলে তুলে নেয়। ডেস্কের পাশে অনুকে দাঁড় করিয়ে দেয়। অনু অবাক হয়ে তাকিয়ে রইল। অহিদ একদমই পাত্তা দিল না অনুকে। সে নিজের ডেস্কে গিয়ে বসে ল্যাপটপ খুললো। অনু দাঁড়িয়ে রইল, মুখে অনুশোচনার ছাপ। কি করছে অহিদ তা বোঝার চেষ্টা করলো। কিছুক্ষণ পর অহিদ একদম নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমার রোল নম্বর কি? অনু হতবাক হয়ে বলল, আপনি দেখবেন। অহিদ বিরক্তভাবে বলল, তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি রোল নম্বর বলবে? অনু দ্রুত রোল নম্বর বলে দিল। অহিদ টাইপ করতে করতে বলল, তুমি এত টেনশন করছো কেন? বউ ফেল করেছো নাকি? টেনশন করো না বউ, ফেল করলেও তোমায় সহ শ্বশুরবাড়ির সবাইকে মিষ্টি মুখ করাবো। অনু নাকের ডগায় রাগ নিয়ে বলল, আপনার কি কোনো কাজ নেই? এই সময়েও মজা করছেন? অহিদ ঠান্ডা স্বরে বলল, তোমার মতো বাচ্চাদের সঙ্গে কথা বলাই আমার ভুল। কয়েক মুহূর্ত পর অহিদ স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, তোমার রেজাল্ট এসেছে। অনুর হাত পা শীতল হয়ে আসে, শরীর কাঁপতে শুরু করলো। ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেল। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলুন তাড়াতাড়ি। অহিদ তার দিকে তাকিয়ে বলল, তুমি ফেল করেছো বউ। মুহূর্তেই অনুর বুকের ভিতর ধক করে উঠলো। পায়ের তলা থেকে মাটি সরে গেল। প্রায় সেন্স হারিয়ে মাটিতে পড়ে যেতে নিলে অহিদ ধরে ফেলে। অনুর মস্তিষ্ক কাজ করছে না, মস্তিষ্ক খালি খালি লাগছে। বাক শক্তি প্রায় হারিয়ে ফেলছে। পরিস্থিতি বুঝতে পেরে অহিদ অনুর গালে থাপড়াতে থাপড়াতে বলে ওঠে, এই জ্ঞান হারায়ও না, চোখ খুলো, তাকাও বলছি, আমি মজা করছি। তোমার ফেল আসে নাই বউ, তুমি জিপিএ 5 পেয়েছো। অনু নির্বাক হয়ে অহিদের কথা শুনছে। শরীরের শক্তি হারিয়ে নেতিয়ে পড়লো অহিদের বুকে। শেষ মুহূর্তে এত প্রেসার নিতে না পেরে জ্ঞান হারিয়ে ফেললো। ঘন্টাখানেক পর অনুর জ্ঞান ফিরে আসে। অহিদ আস্তে করে তুলে বসায় অনুকে। এক গ্লাস পানি অনুর সামনে ধরে। অনু ঢক ঢক করে পানি খেয়ে ফেললো। মাথায় হাত দিয়ে সামনে অহিদকে বসে থাকতে দেখে তার মস্তিষ্ক সচল হলো। পূর্বের কথা মনে হতেই স্যাত করে উঠলো অনু। আদিক্ষেতা হচ্ছে, মিথ্যা বলে অজ্ঞান করিয়ে এখন ঢং দেখানো হচ্ছে। যদি আমার হার্টের
অ্যাটাক হয়ে যেত তখন কি জবাব দিতেন? আর আপনি তো চান আমায় মেরেই ফেলতে। নাক মুখ সিটকে বলে ওঠে, আমায় মেরে ফেলে ওই মেঘের সাথে সংসার পাততে চান? আমি তো পথের কাটা আপনাদের। অহিদ কিছু বলে না, তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। কি আর বলবে সে? যার লজ্জা আছে তাকে কথা শোনানো যায়, কিন্তু অনুর তো তাও নেই। এই যে একটু আগেই কত ধমকালো অহিদ, ভয়ে অনু কাঁপতে থাকলো, অথচ এখন সব ভুলে দিব্যি ভুলভাল বকছে। অহিদ বিছানা থেকে উঠে কাট কাট গলায় বলে ওঠে, 10 মিনিট সময় দিলাম, রেডি হয়ে নিচে আসো। অনু অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? মেরে ফেলতে নিয়ে যাবেন? অহিদ তেড়ে গিয়ে বলে ওঠে, তুই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য ভিটামিন খা শালি। একটু আগে এত ধমক খেয়েও তোর ভয় হচ্ছে না? মুখে মুখে তর্ক করিস, বেয়াদ্দব বউ। অনু ভয়ে থতমত খেয়ে বলে ওঠে, তাহলে বলুন কোথায় নিয়ে যাবেন? অহিদ বলে, শ্বশুর বাড়ি। সি, আপনি স্বামী হয়ে নিজের স্ত্রীকে আবার বিয়ে দিবেন? কি অসভ্য স্বামী আপনি। জানতো আমি বিয়ে করব না অন্য কাউকে, আমি এক স্বামীতে আসক্ত। অহিদ তেলে বেগুনে জ্বলে উঠে দাঁত চিবিয়ে বলে উঠল, আমার শ্বশুর বাড়ি ইডিয়েট, তোমার বাবার বাড়ি যাব। অনু কিছু বলতে যাবে তার আগেই অহিদ অনুর মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। শিশিয়ে বলে ওঠে, কোনো কথা না, চুপচাপ 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে নামবে। 1 মিনিটও লেট হলে ফেলে রেখে যাব, আমি একাই চলে যাব তখন। কথাগুলো বলেই অহিদ গটগট পায়ে বাইরে চলে গেল। অনু যেন শখের উপর শখ খাচ্ছে আজ। নিজের কানে যেন বিশ্বাস করতে পারছে না অহিদ তাকে বাড়ি নিয়ে যাবে, অনুর পরিবারের সাথে এতদিন পর দেখা হবে। অনু যেন স্বপ্ন দেখছে, নিজের হাতে চিমটি মেরে আউচ করে ওঠে। অহিদের শেষের কথা মাথায় উঠতেই চট করে বিছানা থেকে লাফিয়ে ওঠে, তড়িঘড়ি করে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। কোন রকম রেডি হয়ে ছুটে নিচে নেমে আসে। অহিদ সোফায় বসে পায়ের উপর পা তুলে গেম খেলছিল। অনুকে দেখে কপাল কুঁচকে এলো। 10 মিনিটের জায়গায় 6 মিনিটেই চলে এসেছে। চোখে মুখে পানি দিলেও ঠিক মতো মোছার সময় পায়নি। চোখের পাপড়ি গালের পাশ দিয়ে পানি জমে আছে। অহিদ একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। অনুর পাশে গিয়ে বলল, ভালোভাবে মুখ মুছো নাই কেন? যদি দেরি হয়ে যায়, আপনি যদি আমায় ফেলে রেখে চলে যান তাই। অহিদ নিজের রুমাল দিয়ে অনুর মুখ মুছে দেয়। অনু অবাক হয়ে অহিদের দিকে তাকিয়ে থাকে। কি হচ্ছে আজকে তার সাথে? এই মানুষটার এত পরিবর্তন অনু ঠিক হজম হচ্ছে না। কাপা হাতে অহিদের কপাল ছুঁয়ে দেয় অনু। মুহূর্তেই অহিদের হাত থেমে যায়। গম্ভীর চোখে অনুর দিকে তাকায়। মুহূর্তেই দুজনের চোখাচোখি হয়ে যায়। অনু ঘাবড়ে গিয়ে চট করে হাত সরিয়ে নেয়। সে আসলে দেখছিল অহিদ জ্বরের ঘরে ভুলভাল কাজ করছে কিনা। কই, অহিদের তো জ্বর নেই, শরীর তো ঠান্ডা। তাহলে? অহিদ শীতল কণ্ঠে বলে ওঠে, তুমি কি সেই লাল শাড়িটা আরো একবার পরবে বউ? অহিদের কণ্ঠস্বর শুনে অনু চমকে উঠল। ড্যাব ড্যাব করে তাকালো অহিদের চোখের দিকে। অহিদের চোখে নেই কোনো তীক্ষ্ণতা, আর না আসতে কণ্ঠে কোনো গম্ভীরতা। কি সুন্দর বায়না ধরে বলল কথাটা, যা অনুর সত্তা নাড়িয়ে তুলল। নির্বোধের ন্যায় তাকিয়ে রইল অনু। অহিদ ফের বলল, কি হলো? অনু নড়ে ওঠে, খুব ইচ্ছে করছে তোমায় লাল শাড়িতে দেখতে। হয়তো তোমাকে বলা এটাই আমার প্রথম আর শেষ আবদার বউ। আমার ইচ্ছেটা পূরণ করবে না? অহিদ অনুর হাতে লাল টুকটুকে একটা জামদানি শাড়ি দিয়ে বলে ওঠে, আমি ওয়েট করছি, তুমি ধীরে সুস্থে রেডি হয়ে আসো কেমন? অনু অবাক হয়ে পাথরের মূর্তির ন্যায় মাথা দোলায়। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। অহিদ মুচকি হেসে বলে, কোনো ব্যাপার না বউ, আমি পরিয়ে দিচ্ছি চলো। বলেই অনুকে কোলে তুলে রুমে নিয়ে যাই। নিজের মনের মাধুরী মিশিয়ে অনুকে সাজাতে থাকে অহিদ, যেন কোনো পুতুল সাজিয়ে আনন্দ পাচ্ছে সে। অনুকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে চুলগুলো খুলে দিল। কানের এক পাশে চুলগুলো গুজে দিয়ে বেলি ফুল লাগিয়ে দিল। চোখে গাঢ় করে কাজল পরিয়ে দিল। যদিও পুরুষ মানুষের কাজ একটু এবড়ো থেবড়ো হয়েছে, তবুও অনুর বেশ ভালো লাগছে। অহিদ অনুকে সাজিয়ে আয়নার সামনে দাঁড় করায়। অনু পলক তুলে নিজের প্রতিবিম্ব দেখে থমকে যায়। অন্য দিনের তুলনায় আজ যেন তাকে একটু বেশিই সুন্দর লাগছে। অহিদ পেছন থেকে অনুকে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখে। অনুর শরীর হিম শীতল হাওয়া বয়ে গেল। অন্য দিনের তুলনায় আজ অহিদের ছোঁয়ায় কোনো নোংরামি ভাব নেই, যা অনুর হৃদয় ব্যাকুল করে তুলছে। অহিদ অনুকে ঘুরিয়ে কপালে একটা ছোট চুমু খাই। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে অনেক আগেই। নিস্তব্ধ শীতল পরিবেশে গাড়ি চলতে শুরু করলো শহরের নিলিবিলি রাস্তা পেরিয়ে। সারা রাস্তা অনু অহিদের মুখের দিকে তাকিয়ে আছে। বিষয়টি অহিদ খেয়াল করলেও মানা করে না। অহিদও একটু পরপর অনুর দিকে ঘুরে তাকাচ্ছে, তবুও অনু ঘোর থেকে বের হতে পারছে না। নির্লজ্জের মতো তাকিয়ে আছে তার স্বামীর দিকে। এভাবে দেখো না বউ, গাড়ি চালাতে কষ্ট হচ্ছে, শেষে অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমার দোষ নেই। অহিদের কথায় অনু হুঁশে ফেরে, থতমত হয়ে চোখ বাইরের দিকে ঘুরিয়ে নেয়। কই, আমি কি আপনাকে দেখছি? আমি তো বাইরের প্রকৃতি দেখছি। দেখেছো বউ, চোর ঠিক এভাবেই ধরা পড়ে। আমি কি একবারও বলছি তুমি আমায় দেখছো? তুমি তো এখন নিজের মুখেই স্বীকার করলে তুমি আমায় দেখছিলে। অনু থতমত খেয়ে লজ্জায় মুখ লাল করে ফেলে, আর ঘুরে তাকানোর সাহস পেল না। বাইরের গাছপালা দেখতে দেখতে শহরের বিশাল রাস্তা পেরিয়ে প্রায় গ্রাম অঞ্চলের নিলিবিলি রাস্তায় এসে পৌঁছায় তারা। অনু রাতের স্মিত আলোয় খালবিল দেখতে দেখতে হঠাৎ তার চোখ পড়ে সামনে আইসক্রিমের দোকানে। সঙ্গে সঙ্গে অনু গাড়ি থামাতে বলে।
গাড়ি থামান থামান, প্লিজ প্লিজ প্লিজ। অহিদ ব্রেক কষে সাথে সাথে গাড়ি থেকে নামার জন্য অনু ছটফট করতে শুরু করলো। অহিদ বিরক্ত হয়ে শুধালো, কি হয়েছে, এমন করছো কেন? আইসক্রিম খাবো, দরজার লক খুলে দিন না। বাচ্চাদের মতো বায়না করে কথাটা বলল অনু। অহিদ অনুর বাচ্চামো স্বভাব দেখে স্মিত হেসে বলে উঠল, একাই খাবেন ম্যাম? তাহলে আপনিও চলুন। অহিদ গাড়ি থেকে নেমে অনুকে নামিয়ে নেয়। অনু ছুটে চলে যায় আইসক্রিমের দোকানে। কাকা 4টা কোন আইসক্রিম দেন তো। অহিদ ধমকের স্বরে বলল, এত আইসক্রিম কি করবা, ঠান্ডা লেগে যাবে তো। অনু অহিদের কথায় পাত্তা দেয়নি, আইসক্রিম নিয়ে গাড়ির পাশে চলে আসে। গাড়ির ডিক্কিতে ওঠার চেষ্টা করে, শাড়ি পরে থাকার কারণে পারে না। ব্যর্থ হয়ে পেছনে ঘুরতেই অহিদের বুকের সাথে মুখ বাড়ি খায়। চোখ তুলে তাকায় অহিদের মুখের দিকে। অহিদ রেগে আসছে নাকি শান্ত বোঝার উপায় নেই। অনু হক চকিয়ে গেল। এই পার্টটা এই পর্যন্ত, নেক্সট পার্টও দিয়ে দেওয়া হয়েছে, দেখে নেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।